দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হ্যাপেনিং পয়েন্টে। কোরবানির ঈদ আসন্ন, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কোরবানির পশু নিয়ে আলোচনা করব। কোরবানির পশুর যে বাজার সেটি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সবচেয়ে বড় পরিচয় সাদেক এগ্রোর তিনি স্বত্বাধিকারী জনাব ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব ইমরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আমরা শুরুটা করতে চাই এইভাবে যে কোরবানি আসন্ন, আপনাদের খুব ব্যস্ততা, মানে ব্যস্ত খামারি, কেমন চলছে ব্যস্ততাটা? গত বছর কিংবা এর আগের বছরের তুলনায় ব্যস্ততা এবার একটু কম, বিকজ আমরা দেখছি যে এইবার আসলে কাস্টমাররা আগেভাগে গরু কিনতে বেশি ইচ্ছা প্রকাশ করতেছেন না। আমার কাছে মনে হয় সবাই অপেক্ষা করতেছেন হাটের কি অবস্থা হয় সেটা দেখে গরু কিনবেন। যেহেতু অলরেডি এইবার সরকার থেকে বলা হয়েছে চাহিদা থেকে যোগান অনেক বেশি, আমরাও অলরেডি গত বছর থেকে এই বছর গরুর দাম তুলনামূলক একটু কমায়েই বিক্রি করতেছি, কিংবা বিক্রি করতে হচ্ছে, কিংবা আমরা বিক্রি করতে বাধ্য হচ্ছি, বিকজ এটা ওপেন সিক্রেট যে আসলে চাহিদার থেকে যোগান বেশি। তো যার কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের ভোক্তারা তারা বোধহয় আরেকটু অপেক্ষা করতে চাচ্ছে এবং হাট দেখে হয়তোবা তারা ডিসিশন নিতে চাচ্ছে তারা আসলে কোন গরুটা কোথা থেকে কিনবে। ব্যস্ততাটা বলতে খামারের ব্যস্ততা তো অনেক আগেই শুরু হয়ে যায়, বলা যায় যে আপনারা বলেন যে রোজার ঈদ দেখেই আপনারা বোঝেন যে কোরবানির ব্যস্ততা কেমন হবে। সেইটার এই বছর এটা একটু কম উপলব্ধি করতেছি আমরা। গত বছর এই সময় আমরা যেই পরিমাণ গরু আমাদের সেল হয়ে গেছিল, এই বছর তার তুলনায় অনেক কম। আচ্ছা, গরু সেল কম, কিন্তু গরু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা যেটা হয়েছে, সমালোচনাও হয়েছে, ট্রল হয়েছে, সেটা হচ্ছে যে আপনি কোটি টাকার গরু, এই প্রথম যে বাংলাদেশের একটা গরু কোটি টাকা টাচ করলো, এবং আপনি অনেকবারই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। আসলে ব্যাখ্যাটা আরেকবার শুনেছে। দুই নম্বর হচ্ছে যে কোটি টাকার গরু নিয়ে আসলে মাথা ব্যথাটা কোথায়? আসলে কোটি টাকার গরু সবাই কিনতে পারবে না, এটাই স্বাভাবিক। যারা কিনতে পারবে না তাদের বোধহয় একটু মাথা ব্যথা। যাই হোক, আমার কথা হচ্ছে এই জায়গায় আসলে টাকার ভ্যালু কিন্তু এক একজনের কাছে এক এক রকম। যে 20,000 টাকার চাকরি করে তার কাছে 1 লক্ষ টাকাই অনেক টাকা। আবার যিনি আরও একটু বড় কর্তা তার কাছে বোধহয় 1 লক্ষ টাকা তেমন একটা টাকা না। আবার আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, যাদের মাসে 10-20 কোটি টাকা ইনকাম, তাদের কাছে আসলে 1 লাখ টাকা হাতের ময়লা। তো জিনিসটা আসলে ওই রকমই। এখন যে 40 কোটি টাকা দামের গাড়ি হাঁকাইতে পারে, তার কাছে 1 কোটি টাকা দামের একটা গরু কিনে কোরবানি দেওয়াটা আসলে বেসিকলি বিগ ডিল না। তো আসলে এর জন্যই, যেহেতু আমাদের বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে ওই রকম লেভেলে বিলং করে না, এর জন্য আসলে এই ট্রলগুলো বেশি হচ্ছে। বাট আমার কাছে মনে হয় বাংলাদেশে এই বছর 1 কোটি টাকা দামের গরু বিক্রি হয়েছে, এবং আগামীতেও 1 কোটি টাকা দামের গরু বিক্রি হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়েছে, এবং আরও এবছর একটা বিক্রি হয়েছে, আগামী বছর মনে হয় আরও বেশি বিক্রি হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে খামারিদের সম্পর্কে একটা প্রচলিত ধারণা যে কৃষি যারা করে বা খামারের সাথে জড়িত তারা সাম কাইন্ড অফ সমাজের একটু নিচু স্তরে থাকবে, তাদেরকে করবে। সেখান থেকেও কি এই সমালোচনাটা হচ্ছে কিনা যে না, খামারিরা কোটি টাকার গরু বিক্রি করছে, এরা অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করছে, এরকম? এটা আসলে হওয়ার কথা না, বিকজ 2014 সালে যখন মোদী সরকার আমাদের বাংলাদেশে গরু দেওয়া বন্ধ করে দিল, তখন কিন্তু আমরা 65% ডিপেন্ডেন্ট ছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। পরে মোদী সরকার বন্ধ করে দেয়, আমাদের মিয়ানমার থেকে ভালো সাপোর্ট পাইছি। বাট আমার কথা হচ্ছে এখন তো আমরা স্বনির্ভর, এবং এই সেক্টরটা স্বনির্ভর হয়েছে শিক্ষিত যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে। এবং এই যে আমাদের দেশে সব কিছুর দাম বাড়ে, কিন্তু গরু গোশতের দাম কমতেছে। আপনি দেখেন গত বছর থেকে এই বছর, কিন্তু গত বছর এই সময় গরু গোশতের দাম ছিল 800-850 টাকা। এখনও বাজারে, আজকের বাজারেও গরু গোশতের দাম 750 টাকায় পাওয়া যাচ্ছে। গত বছর 2023-এর রোজার মাসের সাথে 2024-এর রোজার মাস যদি আমরা কম্পেয়ার করি, 2023-এর রোজার মাসে কিন্তু 800-850-900 টাকা ছিল, আর 2024-এর রোজার মাসে কিন্তু 600, 650, 700, লাস্টের দিকে একটু কয়েকদিনের জন্য হয়তো বা 800 টাকা ছিল। তো এইটা কিন্তু কমছে। তো এই যে সায়েন্টিফিক ওয়ে অবলম্বন করে খাদ্য খরচটা একটু কমায় এনে প্রোডাকশন কস্টটা কমায়, কারণ এই গরুর মাংসের ক্ষেত্রে কিংবা দুধের ক্ষেত্রে আমাদের 80% কস্টই হচ্ছে ফিড কস্ট। এই ফিড কস্টে যদি আমরা একটু কমাইতে পারি আমাদের অনেক সাশ্রয়ী হয়। বিগত বছর থেকে এই বছর আমাদের ফিড কস্ট 10% দাম বেশি।
তারপরে আমরা বিগত বছর থেকে গত বছর থেকে এই বছর গরুর দাম 5% কম রাখছি, ডেফিনেটলি 5%, মানে একদম পরিষ্কারভাবে। যে গত বছর 400 কেজি ওজনের নিচে যে গরুগুলো আমরা বিক্রি করছি 525 টাকা কেজি, এই বছর সেই গরুগুলো আমরা বিক্রি করতেছি 500 টাকা কেজি লাইভ ওয়েট। তো গত বছর থেকে এই বছর কিন্তু আমরা 5% কমে বিক্রি করতেছি, অথচ আমাদের ফিড কস্ট 10% বেশি। তো আমরা কিন্তু আসলে এটা বিক্রি করতে আমরা একটা বিরতি নিয়ে নিই, আমরা মনে হয় আমরা একটু ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে আছি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও কথা বলবো এবারে গরুর যে বাজার নিয়ে সেটি। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইমরান হোসেনের সঙ্গে। জনাব ইমরান হোসেন, আমরা কোটি টাকার গরু নিয়ে আলোচনা করছিলাম, সময় খুবই কম। একটু শুনতে চাই যে সাদেক এগ্রো কি শুধু কোটি টাকার গরুই করেছে নাকি সাদেক এগ্রো আরও কিছু করেছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। আসলে কোটি টাকার গরু সাদেক এগ্রোতে একটাই আছে, বাট 1 লাখ টাকার দামের গরু কিংবা 1,20,000 টাকা দামের গরু কিংবা 1.5 লক্ষ টাকার দামের গরু, এগুলো কিন্তু সাদেক এগ্রোতে শয়ে আছে। তারপরে হচ্ছে লেগে 15 লক্ষ টাকা দামের ছাগল একটাই আছে, বাট 15,000 টাকা দামের ছাগল কিন্তু প্রায় 1,000 আছে। তো আসলে আমরা যেটা চেষ্টা করি সাদেক এগ্রোর তরফ থেকে, সেটা হচ্ছে সব স্তরের মানুষকে আমরা স্যাটিসফাই করতে চাই। আমরা ছোটদেরকেও যেমন এনকারেজ করি আসুন সাদেক এগ্রোতে, এবং আমরা একদম সবচেয়ে বড় যে তাকেও আমরা এনকারেজ করি যে আসেন সাদেক এগ্রোতে। সবার জন্যই আমাদের সাদেক এগ্রোতে স্পেস আছে, এবং সব রকমের বাংলাদেশের প্রেক্ষাপটে যত রকমের গবাদি পশু আপনি চিন্তা করতে পারেন কোরবানির জন্য, সব রকমের পশু একমাত্র সাদেক এগ্রোতেই পাবেন। সুদৃশ্য কিছু উটও দেখেছিলাম আপনার কাছে। হ্যাঁ, আমাদের উট, দুমা, মহিষ, ভেড়া, ছাগল, ভুট্টি গরু, গয়াল গরু, মানে সব রকমের পশু। আমি বললাম যে যত রকমের গবাদি পশু আপনি চিন্তা করতে পারবেন যে কোরবানিতে আমি যদি ওই গবাদি পশুটা পাইতাম আমার খুব ভালো লাগতো, সব রকমের গবাদি পশু আমাদের সাদেক এগ্রোতে আছে। এটা তো সাদেক এগ্রোর আপনার জন্য সম্ভব হচ্ছে, আপনারা একটা সিকিউর জায়গায় চলে গেছেন, একটা কোম্পানি দাঁড় করিয়েছেন, কিন্তু অধিকাংশ যে বাংলাদেশের যে হাটগুলোতে যে যোগানটা আসে তার 80%-এর উপরে আসে হচ্ছে প্রান্তিক খামারি দিয়ে। সম্প্রতি একটা ঘূর্ণিঝড় হয়ে গেল রিমাল, অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের ঈদে তাদের পশুটা বিক্রি করা বা তাদেরকে একটু সুবিধা দেওয়া কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের সংগঠনের? রিমাল যে অঞ্চলে হয়েছে সেই অঞ্চল থেকে আমাদের ঢাকা শহরের একটা ছোট গরুর বড় যোগানদাতা কিন্তু হচ্ছে এই দক্ষিণবঙ্গ। তো তারা আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা সাংবাদিক সম্মেলন করে কিন্তু সরকারের কাছে দাবি করছি যে মানুষের যেমন হচ্ছে লেগে আপনার দরকার আছে, রিলিফ দরকার আছে, সেরকম এই গরু ছাগলের জন্য আমাদের কিন্তু ত্রাণের প্রয়োজন আছে, এবং ত্রাণ মন্ত্রণালয় কিন্তু অল্প সামান্য একটু ত্রাণের ব্যবস্থা করছে, এই গোখাদ্য দিচ্ছে তারা, বাট এটা আসলে অপ্রতুল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার তুলনায় অপ্রতুল। তো আমরা চাচ্ছি, আমরা আমাদের মন্ত্রণালয়কে আবেদন করছি, লিখিত আবেদন করছি যে এই রিমালে যে গরুর ঘরের যে ক্ষতিটা হয়েছে, অল্প কয়েকটা টিন দিয়ে যদি তাদেরকে হেল্প করা যায়, তারা যদি আবার এই ঘরটা নির্মাণ করতে পারে, তাহলে হয়তো আবার তারা গরুটা পালবে। নাহলে কিন্তু তারা গরু পালার থেকে কিন্তু দূরে চলে আসতে পারে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা লং টাইম ক্ষতির কারণ হয়ে যাবে। সুতরাং আসলে রিমাল নিয়ে এখনও অনেক অনেক কাজ করার বাকি আছে, অনেক কিছু চিন্তা করতে হবে, এবং সরকারকে অনেক সুদৃষ্টি দিতে হবে এই রিমাল আক্রান্ত খামারিদের দিকে। আচ্ছা, আর একটা খবর দেখলাম রিসেন্টলি যে গাইবান্ধা, উত্তরের জনপদ গাইবান্ধার অনেক প্রান্তিক খামারি তারা বলছে যে যে দাম হচ্ছে অথবা বাজারের এখনও যে ট্রেন্ডস, তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের পোষাচ্ছে না। সেই বিষয়টা আপনাদের সংগঠনের কাছে এসেছে কিনা? এবং আমরা এইটার ব্যাপারেও অ্যাড্রেস করছি। আমরা গত 4-5 বছরে আমরা খেয়াল করছি যে এত পরিমাণ গরু বর্ডার দিয়ে আসে নাই। এই বছর যেই পরিমাণ গরু আসলে বর্ডার ক্রস করে আসতে চোরাই পথে আসতেছে, তো এইটার কারণে আসলে ওই গরুগুলা অনেক সস্তায় বিক্রি হচ্ছে। ওগুলো রোগাক্রান্ত গরু মাত্র আসছে বড়দের, তো ওই গরুগুলার কারণে আসলে দেশের প্রান্তিক কৃষকরা যে গরুগুলা লালন পালন করছে সেই গরুগুলার তারা ভালো
দাম পাচ্ছে না। তো এটার জন্য আসলে একটা স্বার্থন্বেষী মহল দায়ী, যারা এই কোরবানিকে টার্গেট করে এই চোরাই পথে এই গরুগুলোকে নিয়ে আসতেছে। এতে আমাদের দুইটা এফেক্ট হবে, একটা হচ্ছে আমাদের প্রান্তিক কৃষকদের গরু অবিকৃত থেকে যাবে, দ্বিতীয়ত হচ্ছে লং টাইম এফেক্ট। এই গরুগুলোর সাথে অনেক রকমের রোগবালাই আসে, যেমন আপনার খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ। তো এগুলো দেখা গেছে যে কোরবানি চলে গেল, এই জিনিসটাই খুরা রোগ আর হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাবটা কিন্তু বিস্তর আকার ধারণ করবে। তো এটার কিন্তু একটা বড় রেশ আসলে আমাদেরকে টানতে হবে। তার মানে সাদেক আগ্রহ, আমরা যেটা শুনছি যে আপনার কোটি টাকার গরু নিয়ে আলোচনা হচ্ছে, আপনি গরুর দাম বাড়িয়ে দিয়েছেন, মাংসের দাম অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আপনি কি শুধু এটাই চিন্তা করছেন নাকি আপনি সব খামারিদেরকে নিয়ে একটা তাদের ভবিষ্যৎ ভালো হওয়া সেই চিন্তাটাও করছেন? আমি আসলে চিন্তা করতেছি এই সেক্টরটা নিয়ে, পুরা এই ক্যাটল সেক্টরটা নিয়ে, ডেইরি অ্যান্ড বিফ সেক্টরটা নিয়ে, যে এইটাকে আমরা আসলে একটা অনুন্নত চূড়ায় নিয়ে যেতে চাই। এবং আমরা অল্প কিছু দূরে আছি মিল্ক প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য। তো এটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি 1-2 বছরের মধ্যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব এবং অদূর ভবিষ্যতেই আমরা ইনশাল্লাহ মাংস রপ্তানি করব। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। আমরা আরও ভবিষ্যতে আপনার কাছে শুনবো। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব ইমরান হোসেনের সঙ্গে, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং সেই সঙ্গে তিনি সাদেক আগ্রোর মালিক। বাংলাদেশে বলা যায় যে খামারে পশু লালন পালনের একদম বিজ্ঞানসম্মত পশু লালন পালনের শুরুটা তিনি করেছেন। তার হাত ধরে বাংলাদেশের খামারিরা এগিয়ে যাবে। অন্ততপক্ষে তিনি যেটা করেন সেটা যদি আমাদের দেশের প্রান্তিক খামারিরা অনুসরণও করেন, তাহলেও আমাদের খামার হয়তো নতুন কিছু পাবে। আমরা হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।